অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা অন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা পেটেক স্ট্রিটের পানিকের ফুটপাথ দিয়ে উত্তরের দিকে চলেছিল। সমস্ত আপিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, রাস্তা আধো অন্ধকার। ক্লান্ত শরীরে ছ্যাকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ হাঁটছিলাম। হঠাৎ সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে এই সতীশ যে! সতীশ সবিস্বরে আমার দিকে চেয়ে বলে উঠল, খগেন, মাই গড, আমি তোমাকে খুঁজছিলাম। বললাম, তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তো তুমি চলে যাচ্ছিলে আরেকটু বলে। ভাগ্যিস রাখলাম। সরি, আমি এখন না খুব ব্যস্ত। তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছো শুনি? তোমাকে আমার ফোন দিতে হবে, বেশি দূর নয়, তেমন পথে সব বলবো। আশ্চর্য, না বললে শুনবো না, জোর করে নিয়ে যাবো। ছেলেবেলা থেকে সতীশ গেছে, কথা অনুযায়ী এসে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় প্রায় সময়ই সে ওই বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে বলে না। অগত্যা তার সঙ্গে যেতেই হল। তার গন্তব্যস্থান খুব কাছেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই বলল। সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল, একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে ক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। ঠিকানা 2/3 অমক স্ট্রিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বললে, বুঝলাম, তার রহস্যজনক শব্দটার মানে কি? ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে, কোনো অধিক হয়ে উঠতে পারছি না। সতীশ হাঁটছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল। সন্ধ্যের অল্প আলোয় সেই গলির দিকে ডাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক ধরনের শিহরণ জাগলো। চিরাপুরীর চীনা আবহাওয়ায় রহস্যজনক ঘাট। সতীশের হাতটা ধরে বললাম, ঘাটে কাজ নেই সতীশ, চল ফিরে যাই। আমার বাঙালি ঘাট বেঁচে থাকুক বাবা। সতীশ প্রবল বেগে এক ঝাঁঝানি দিয়ে উঠল। এই তো কোথা ঘাট, এতটা এগিয়ে এসে কখনো বেরো যাবে না। বনের মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ এসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে পালবে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চেপে কোনো মতে পথ হাঁটতে লাগলাম। আলাদা দরজা দিয়ে অতি সাবধান ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পেছনে ফেলে এলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ও ঠিক কাণ্ড নাকি! সকলের মুখে কৌতূহলের ছাপ স্পষ্ট। নানা জাতির লোক সেখানে সময়, এতগুলি লোক, কিন্তু কারোর মুখে কেউ কথা নেই। মানে ছোঁচ করলে পর্যন্ত তা সব শোনা যায়। ঘন্টা খানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল। তার মাথার একটি ছোট কাঁচা ছিল না, তার সামনের উপরে দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের মুঠিতে একটি ওজানের ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর বার করে সেই ঘাটের ঘরে নিয়ে গেল। বাড়িতে একটি তরবেত্ত তর্গের মতো চারিদিকে গুলো দাদা। হ্যাঁ, ঘাট বটে, ঘাট। ঘাট আমি অনেক দেখেছি, কিন্তু ওই রকম আশ্চর্য চীনা ঘাট সেই প্রথম এবং সেই শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রসাদ মূর্তি। আয়তনে খাটটি খুব একটা বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সে হাত বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। একটা চমকে খেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলাম। ওই সামান্য একটা কাঠের ঘাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল। শেষে সতীশের ভাগেই ওই ঘাটটি জুটল 1500 টাকায়। সেই ঘাট নিয়ে বাড়ি ফিরতে প্রায় 10টা বাজলো। সে দেখলো, সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আমার এসো, নিমন্ত্রণ রইল। যথাস্থান বলে চলে এলাম। আমি যাওয়ার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। চোখ দুটি জবা ফুলের মতো লাল। তো ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত কম হয়নি। আমি আশ্চর্য হয়ে বললাম, আরে ব্যাপার কি? বিপদ, ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বেরিয়েছে। সে বিপদ, সেই ঘাট। একটা জিনিস হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কিনে কমিয়ে নিয়ে আসে, হাজার হোক
ওটা একটা রহস্যজনক খাট। আগের রাতের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত সে ঘুমোতে পারেনি, ওই ঘাটের ওপর সে শুয়েছিল। হঠাৎ আজ রাতে তার মনে হলো যেন খাটটা নাচছে। মুখে সুইচ দেখলো খাট তো ঠিকই আছে। আবার শুয়ে পড়লো। ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে। সারা ঘরখানা যেন গম গম করছে। দেয়ালের সঙ্গে যেন ভাবনা না ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। তড়মড় করে ওঠে। ও আলো জ্বালল না, সব শুনে শব্দ নেই। এতটুকু শব্দ নেই। সে আবার শুয়ে পড়লো। এবার আর সে আলো নেভালো না। তবে মরোই নিয়ে আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, রাত আমি তোমাকে ওখানে রাতে খাওয়া দাওয়া করবে। সারা রাত না বসে হাত পাহারা দেবে। কোথায়? আর আমার আবিস পাগল আছে ওপার। অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় রাস্তার দিকে চেয়ে বসেছিল। আনন্দে চিৎকার করে উঠল, তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গন্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত বলছি যা বিক্রি করে দে। তা আমার কথা যদিও শুনেছে। সতীশ বলল, বলছো কি মা, গল্পে 500 টাকার হাটটা বিক্রি করে দেবে? খাওয়া দাওয়া সেরে রাত জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই পদ্ধতি ঘাটের ঘরে গিয়ে বসলাম। ঠিক হলো, আগে সতীশ ঘুমাবেন আর আমি জাগবো। তারপর সতীশ জাগবে আর আমি ঘুমাবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষর। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারদিকে গান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম। ওই বুঝি অপদেবতা আমার গলা টেনে টেপে তাদের যেন বাড়িতে ঘড়িটা সুর করে তথা বেজে গেল। হঠাৎ মনে হলো কি যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। পায়ে সব বেশ বসল। আমার সারা শরীরে শিহরণ জন্য লোমগুলো ঘাড়া হয়ে উঠে সশব্দে খোলা যাতায়াত বন্ধ হয়ে গেল। আমার মনে হলো আমি যেন সঙ্গে উঠে গেছি। আমার যে লোক পেয়ে গেছে, আমি আসতো না জীবিত। তাও শহরের বিষয় হয়ে উঠল। আর সব ওই দিকে উঠছে সতীশ 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 তোর মন করে উঠে বসে। ব্যাপার কি করেন? কি ব্যাপার? ভয়ে বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সতীশ আমার কানে হাত দিয়ে দাঁড়া দিয়ে ডাকলাম, ওকে। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি। আর পরে জানতে হবে না, তুমি ঘুমো, আমি গিয়ে বসে আছি। আবার নিয়ে কাজ নেই। আর তাছাড়া আমার হবে না আরো। তারপর ভেতু আমি ও সতীশ দেয়ালে ঠেসা দিয়ে বসে রইলাম। আমরা দুজনে নিঃশব্দে জেগে রইলাম। একটিও কথা বললাম না। আমি গলা জানলা দিয়ে বাইরে আকাশের দিকে এক দৃষ্টে চেয়ে রইলাম। অসম্ভব তারা মিছিল করে চলেছিলাম। মনে হলো তারা যেন আমাদের পদে ঝিপিক করে আসছে। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো তপ করে নিভে গেল। আমরা একসঙ্গে বলে উঠলাম, আমাদের তো কি যেন মেইন সুইচটা বন্ধ করে নিয়েছে। এটা দেখবো গোটা হাসিতে সারা ঘর করে উঠছিল। অমন হাসি আমি জীবনে কাউকে আসতে দেখি। হাসি যেন আর শেষই হতে চাই না। সে কি বিকট শব্দ! মনে হলো আমি গেছিলাম শুধু দরজার কাছে। মনে পড়েছে সময় উঠা চেষ্টা করে 10টা দরজার উপর গেল। তাতে হিসেবে বিপরীত হলো। নিয়ে গেল সে যেন দরজা ঠিক উল্টো দিকে জানলাটা ধারে বসে আত্মগন্ধে ইনিয়ে বেনিয়ে খেতে পারছে। সারা ঘরময় ঘুরে ঘুরে বলতে লাগলো। তার সে খাটের উপর গিয়ে সে বিলাপ ধ্বনি ওখানেই থেমে গেল। তার কান্নায় গেল, ঘাড়গুলো হেসে গেল। সে অবৈধ ভাষায় বিলাপ ধ্বনি এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করলো, যার ফলে আমাদের সমস্ত যারা ক্রমে ক্রমে হারিয়ে যেতে বসলো। কি যেন প্ল্যাটফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন মনে হলো অঙ্কুরিত বড় ক্যাঙ্কার যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার প্রথম আমার বুকের ভেতরটা টকটক করতে রাখো কিসের যেন বেদনায়। মনে হলো হয়তো ভেঙে হয়ে যাবে। আবার জ্ঞান হারিয়ে গেল।
তারপর কোথা থেকে যে চিকিয়ে গেল বুঝতে পারতাম। মনে হলো আমি অনেক দূরে এক চিনা বাড়ি গিয়ে হাজির হয়েছি। ঘরের মেঝে বড় অবস্থায় উড়ে রয়েছে একটা ছেঁড়া পাথরের উপর। সে অসুস্থ অবস্থা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে। তার পাশে বসেছিল স্ত্রী হবেন, চেয়ারে কিন্তু তার স্বামীর 4 বোন। একটা অস্ত্র নিরুফা বসে সে শুনেছি। তার পাশেই আমাদের এই খাটটা দেখিয়ে পার করে দিলাম। শান্ত সমুদ্র 13 নদী পার করে এটাকে ঘিরে এখানে দিলাম। হঠাৎ মহিলাটি বিকট এক হা করে হাই দিল। খানের দিকে আওয়াজ দেখি আমি এমন সে খাটে উঠতে চায়, কিন্তু তার স্ত্রী তার কিছুতেই উঠতে দিতে না। খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে বাবা। সতীশ কোথায়? সতীশের যে এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম ভোর 4টে নাগাদ আমরা দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন। আর 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছেন ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু প্রমাণ দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উৎপাত স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলে দিকে চেয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাটটাকে বিদায় কর বাবা। পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো। শেষ পর্যন্ত 2000 টাকা বিক্রি হতে সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটাকে ভেঙে দিতে হতো। এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একেবারে মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি।